এই যে আজকে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি হয়েছে এটা 2 মাসের জন্য, কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়াটা আমরা যদি দেখি, আমরা যদি জনগণের দিক থেকে দেখি, এটা কিন্তু খুব ভালো না। যেটা তুষার খুব সুন্দর করে বলেছে, এটা খুব ভালো লক্ষণ নয়। ফলে আমরা এই ম্যাজিস্ট্রেসি চাই নাই। আমরা চেয়েছিলাম কি, আমরা চেয়েছি পুলিশকে রিফর্ম করা, পুলিশকে ফিরিয়ে আনা। পুলিশ যদি ফিরে না আসে তাহলে উচিত ছিল খুব দ্রুত বেগে পুলিশকে পলাতক ঘোষণা করা। পুলিশকে কেন পলাতক ঘোষণা করা হলো না? না হওয়ার কারণ খুব সিম্পল, কারণ যে কোনো কারণে হোক না কেন হয়তো তারা আমাদেরকে প্রমাণ করতে পারবেন না শেখ হাসিনা আমলে যারা পুলিশ ছিল তারা প্রত্যেকে বাংলাদেশের পুলিশ ছিল কিনা, নয় বলে কোথায়। 2 নম্বর কারণ হচ্ছে, যখন পুলিশ অতীতে দুর্নীতির কথা বলেছেন আমরা, পুলিশ এর আগে মাসে 2, 3, 4 বেলা 50 লক্ষ টাকা তারা কামাতো। তো আপনার এই ছোট চাকরির জন্য ফিরে আসবে নাকি বিপ্লবের পরে? আমাকে বলেন আসবে, কেউ আসবে না। সে ফলে আপনার তো আগেই বোঝা উচিত ছিল পুলিশ আসবে না। তাহলে আপনি প্রস্তুতি নিলেন না কেন? আপনি কেন প্রস্তুতি নিলেন না আইন শৃঙ্খলা রক্ষাকে, থানাগুলোকে রক্ষা করা, বা সেই ক্ষেত্রে পুলিশ আপনার কী ভূমিকা রাখবে? এখন জনশৃঙ্খলা রক্ষা করাটা একটা সবচেয়ে বড় একটা সংকট হয়ে দাঁড়িয়েছে। এই জন্য বারবার বলা হয় বিপ্লব কিন্তু ডিনার পার্টি না। ফলে তরুণরা ভেবেছিল বিপ্লব ডিনার পার্টি, এটা ডিনার পার্টি না। ফলে আমাদেরকে মনে হয় এই বাস্তবতা আমাদের ফিরে আসতে হবে, আমাদেরকে হুঁশে ফিরে আসতে হবে। তো এই কথাগুলো বলার পরে আমি আগামী দিনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অল্প অল্প করে ব্যাখ্যা করবো, যেটা আমাদের করা দরকার। কিন্তু এখন আমরা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে কাজটা করতে পারতাম সহজে, এখন এই কাজটা আমাদের অনেক কঠিনভাবে করতে হবে। তবু তো কাজ শুরু করতে হবে আমাদেরকে। আপনারা জানেন যে আমার সংবিধান ও গণতন্ত্রে পড়েছেন, এবং তুষার সাক্ষী, সে বলেছে খুব সুন্দরভাবে, সে তার বক্তব্যটা বলেছে, আমরা দীর্ঘকাল ধরেই বাংলাদেশের সংকটটা কী করে সংবিধানের মধ্যে রয়ে গেছে, এবং এটাকে সমাধানের জন্য এটা কী করে রাজনৈতিকভাবে এটাকে সমাধান করতে হয়, এই নিয়ে আমরা কথা বলেছি। এখন আমি ওই বিষয়টা সম্পর্কে রাজনীতি এবং আইন এই দুই বা আগামী দিনের লড়াইকে আমরা কোন দিকে নেব, কিভাবে সংগঠিত হব, সে সম্পর্কে ধারণা নেবে। অবশ্যই কোনো ফ্যাসিস্টের, যেহেতু লড়াইটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, অবশ্যই কোনো ফ্যাসিস্টের নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নেই। আপনাকে আরেকবার কি ফ্যাসিস্ট রাষ্ট্র চান? যদি না চান তাহলে আওয়ামী লীগ কেন? ফ্যাসিবাদ কি আর অন্য দলে নাই? ফ্যাসিবাদ কি আমাদের মধ্যেও নাই? আমাদের মধ্যেও আছে, এবং সমাজের মধ্যে আছে, বিপুলভাবে আছে। তাহলে নিঃসন্দেহে আমাদেরকে বলতে হবে যে জনগণ কথাটা সুস্পষ্টভাবে, যারা ফ্যাসিবাদ বিরোধী, যারা ফ্যাসিস্ট শক্তি বিরোধী, এবং যারা অন্যের কোনো মত সহ্য করে না, যারা নিজের মতকে একমাত্র সহি বলে মনে করে, নিজের পরিচয়কে একমাত্র সহি বলে মনে করে, এবং অন্যের উপর চাপিয়ে দেয়, এরা যেই নামে হোক না কেন, এটা সেকুলার হোক কি ইসলামিক হোক কি আওয়ামী হোক বা যেই নামে হোক, এটাকে বলে ফ্যাসিজম, এবং এরাই হলো ফ্যাসিস্ট শক্তি। এরাই কিন্তু মব জাস্টিস করে। মব জাস্টিস হাওয়া থেকে হয় না, মব জাস্টিস করে কারণ ফ্যাসিবাদ সমাজে হাজির রয়েছে। ফ্যাসিবাদ সমাজে হাজির হয়েছে বলেই মাজার ভাঙা হয় ধর্মের নামে। ফলে আমাদেরকে পরিষ্কার বলতে হবে যে লড়াইটা কিন্তু কোনো রাজনৈতিক দলের বিপক্ষে না। কোনো রাজনৈতিক দল সম্পর্কে যখন আমরা মন্তব্য করব, এটা অত্যন্ত অন্যায় করব। কেন? রাজনৈতিক দল করার অধিকার সকলের আছে, এবং বিএনপিরও অবদান আছে এই গণঅভ্যুত্থানে, জামাতে ইসলামের অবদান আছে গণঅভ্যুত্থানে, আমরা জানি, আপনি জানেন। কিন্তু তারা সে অবদানটা রেখেছে জনগণ হিসেবে। তারা যতক্ষণ তারা জনগণ হিসেবে অবদান রাখবেন, জনগণ হিসেবে আগামী দিনে বাংলাদেশকে গঠন করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন, ততক্ষণ পর্যন্ত তারাও কিন্তু ক্ষমতা আছে। এখন এই ক্ষমতাকে ফর্মালি করার কি পদ্ধতি, এটা তো আমি মুখে বললাম। তো মুখে বলে তো জামাত শুনবে না, বিএনপি শুনবে না, এটা পদ্ধতি কি? এর অনেক পদ্ধতি আছে সাংগঠনিকভাবে, বা এই আপনি বলতে পারেন ইভেন আইনিভাবেও। কীরকম সেটা হলো এই, আমরা অতি সহজে একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল করতে পারতাম। সেখানে দলগুলোকে বোঝাতে পারতাম আমাদের এখনকার কাজ, তরুণরা বোঝাতে পারতাম তাদের সঙ্গে বিরোধিতা না করে। আমাদের এখনকার কাজ হচ্ছে নতুনভাবে রাষ্ট্র গঠন। তো নতুনভাবে রাষ্ট্র গঠন করতে হলে আমাদের কিছু সময় লাগবে। এই সময়টা আসেন আমরা জনগণের কাছে যাই, আপনারাও জনগণের কাছে যান। আমরা জেলায় জেলায় যাই, উপজেলায় উপজেলায় যাই, সেখানে গিয়ে আমরা আলোচনা করি
আমরা কি করব, আমরা কি করে বাংলাদেশটা কেমন লাগবে আমাদের, যার মনে কি আছে সে বলুক, এবং তার কথাগুলো আমরা সারমর্মে বিভিন্নভাবে আমরা সামনে নিয়ে আসি। সেখান থেকে আমরা একটা ন্যাশনাল গঠনতান্ত্রিক কাউন্সিলে পাঠাই, তারা সেটাকে একটা খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করুন এবং সেটা তারা একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সেই গণপরিষদে তারা এটা হাজির করুক এবং গণপরিষদ সেটাকে সকলের ভোটের মাধ্যমে আপনার বা সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে এটাকে পাশ করে নিয়ে এসে একটা রেফারেন্ডামের মাধ্যমে একটা গঠনতন্ত্র প্রণয়ন করুক। এই যে আমি এক নিঃশ্বাসে কথা বললাম, এটা কিন্তু অনেকটা হলো ম্যানুয়ালের মতন, পৃথিবীর সব দেশে এটা জানে, সবাই জানে এটা এভাবে হয়। গণপরিষদের মধ্য দিয়ে, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটা রাষ্ট্র গঠিত হয়, আর সংসদের নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হয়। তাহলে রাষ্ট্র এবং সরকার এক না? কিন্তু আমরা যদি এখানে বসে জিজ্ঞাসা করি, আমাদের অধিকাংশই জানি না রাষ্ট্র আর সরকার এক না, হয়তো রাজনৈতিক দলগুলো জানে না রাষ্ট্র এবং সরকার এক না। তো নির্বাচনে তো রাজনৈতিক দলগুলো অবশ্যই থাকবে, তো তারা গণপরিষদ নির্বাচনে আসুক এবং এসে বলুক তারা কি ধরনের রাষ্ট্র চায়। তাহলে তাদেরকে তো আপনাকে আনতে হবে। আপনি জনগণ যখন বলেন তখন তো তাদেরও তো অধিকার আছে, তারা তো জনগণের প্রতিনিধিত্ব করে। আপনি তাদেরকে বাদ দিয়ে আপনি শুধুমাত্র উপর থেকে কিছু কমিশন চাপিয়ে দিবেন, তাহলে রাজনৈতিক দলগুলো এটা মানবে কেন বলুন? ফলে তারা কিন্তু বিরোধিতা করছে। এই বিরোধিতা কিন্তু কোনো দরকার ছিল না, এটা কিন্তু অতি সহজে আলাপ আলোচনার মাধ্যমে পাবলিকলি কিন্তু সমাধান করা যেত সহজে। এবং আপনি দেখেছেন যে আপনি এর আগে এই যে রহমান এর আগে একরকম বক্তব্য দিয়েছেন, এই তার শেষ বক্তব্য শুনুন, তিনি খুব সুন্দর করে বলেছেন যে এটা তো জনগণ এনেছে, জনগণের সরকার, তো এই সরকার আমরা সমর্থন করবো। তো এতটুকু তো পেয়েছেন তার কাছে, তো বাকিটুকু পাওয়ার জন্য তো তাকে কথা বলতে হবে তার সঙ্গে। আপনার তো দেশ থেকে বাইরে কেউ নন, আপনার তো ফেরেশতা নেমে আসেন নাই, তাহলে কেন কথা বলবেন না? আপনারা কিভাবে করবেন? একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হলো আপনাদের বুঝাতে হবে, সে আপনি বিএনপিকে বোঝাতে হবে, জামাতকে বোঝাতে হবে, অন্যান্য যেসব দলগুলো আছে বুঝাতে হবে যে ভাই আমাদের জনগণ এখন একটা নতুন গঠনতন্ত্র চায়, আপনারা বলেন আপনারা কি চান। যদি তারা বলে যে আমরা তো এটা চাই না, তো ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমরা একটা রেফারেন্ডাম দিই, দেখি জনগণ কি চায়। নাকি আপনি জনগণ ছাড়া তো কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ এই সরকারের বৈধতা একমাত্র জনগণের কাছ থেকে আসবে। তাহলে আপনি একটা রেফারেন্ডাম দেন, আপনি রেফারেন্ডাম দিয়ে বলেন যে আচ্ছা তোমরা কি একটা নতুন সংবিধান চাও, নতুন গঠনতন্ত্র চাও, নাকি এই এখনকার যে সংবিধান আছে এই শেখ হাসিনার তৈরি করা ফ্যাসিস্ট সংবিধান, এটা কাটা ছেঁড়া করে রাখতে চাও। ফলে প্রত্যেকটা দল তার কথা বলবে, আমরা আমাদের কথা বলবো। আমরা বলবো এখানে দেখছি আমি অলিউল্লাহ নোমান, আমরা বলতেছি আমাদের নতুন গণতন্ত্র লাগবে, আমরা প্রচার করবো জনগণের কাছে যে ভাই আমাদের নতুন গণতন্ত্র লাগবে। জনগণকে বাদ দিয়ে কারো পক্ষে আমি বলি বা যে কেউ বলো আমরা কোনো কিছু উপর থেকে চাপিয়ে দিতে পারবো না। এটা যখনই পারবো এটা বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করবে, গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করবে এবং একই সঙ্গে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেটা আমরা বাংলাদেশকে একত্র রাখবা, ঐক্যবদ্ধ রাখা, জনগণকে একসঙ্গে রাখা, এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে। ফলে এটা অত্যন্ত একটা কঠিন পরিস্থিতি। এখন সেজন্য আমরা মনে করি যে আমাদেরকে অবশ্যই কিছু কনসেপ্ট, কিছু ধারণা পরিষ্কার থাকতে হয় মাথার মধ্যে। আমি বিশেষত তরুণদেরকে উদ্দেশ্য করে কথাটা বলব। জনগোষ্ঠী কথাটার পরে পরবর্তী যে ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী। এটা পলিটিক্যাল কমিউনিটি। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ 72 সালে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি হিসেবে আমাদেরকে গঠিত হতে, নিজেদেরকে নিজেরা গঠন করতে দেওয়া হয় নাই। 72 সালের সংবিধান উপর থেকে চাপিয়ে দেওয়া, যারা পাকিস্তানের সংবিধান লিখবার কথা তারাই সে বলেন আমরা তোমাদের সংবিধান লিখে দেব, তারাও লেখে নাই। এটা লিখেছেন কামাল হোসেন, উনি ভালো মানুষ, উনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কোনো দেশের সংবিধান কোনো ব্যক্তি কি লেখে? ভাই আমাকে বুঝে বলেন, কোনো ব্যক্তি লেখে? খসড়া করে, এটা তো জনগণ করে। তো এই যে এতটা বছর আপনারা ব্যক্তির লেখা সংবিধান, উনি নিজেও বলে কামাল হোসেন আমাদের সংবিধান প্রণেতা, আপনারা বলেন না?
এটা তো ওনাকে ছোট করা। এটা কামাল হোসেন বেচারা, উনাকে তো ছোট করা, উনি তো লেখেন, উনি লিখে দিয়েছে খসড়া আনিসুজ্জামান সাহেব বাংলা করছে, আর আপনারা বলছেন এটা পবিত্র সংবিধান। এটা কি করে পবিত্র হলো? এটা কি কোরআন শরীফ? তাহলে এই যে সমস্যাগুলো রয়ে গেছে, দেখুন এই যে দেখেন রাজনৈতিক জনগোষ্ঠী কথাটা না বোঝার ফলে, রাজনৈতিক জনগোষ্ঠী না বোঝার ফলে আমরা কি বলি, আমরা কে হয়ে যায় বাংলাদেশি, কে হয়ে যায় বাঙালি, কে হয়ে যায় মুসলমান, কে হয়ে যায় হিন্দু, কে হয়ে যায় নারী, কে হয়ে যায় পুরুষ, কে হয়ে যায় ট্রান্সজেন্ডার, হয়ে যায় না? কিন্তু আমরা তো সকলে এক, আমরা তো একই জনগোষ্ঠীর অন্তর্গত। এটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, সেখানে তো জাতিবাদের স্থান নাই, সেখানে পরিচয়বাদের স্থান নাই। আমার যে অধিকার আপনারও সে অধিকার। আপনি বাঙালি হতে পারেন, আপনি ইসলামপন্থী হতে পারেন, আপনি ভিন্ন একটা মতাদর্শের হতে পারেন, আপনি সেকুলার হতে পারেন, কেউ নাস্তিক হতে পারে, কিন্তু সকলে সেই রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত। এই হলো রাজনৈতিক জনগোষ্ঠীর কথাটার মানে। ফলে জাতিবাদ থেকে মুক্ত হওয়া, ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য, সকল প্রকার বিশৃঙ্খলা অনৈক্য থেকে মুক্তি হওয়ার জন্য জনগণকে এই ধারণাটা আপনাকে দিতে হবে যে তোমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত। সেই রাজনৈতিক জনগোষ্ঠীর রাজনৈতিক নাম হলো বাংলাদেশ। এই হলো কথা। যদি আপনি এটা করতে না পারেন তাহলে বিভক্তি বাড়বে সমাজের মধ্যে। বলে এই আমি কেন হলাম না, আমার এই হলো পরিচয়, এটার একমাত্র পরিচয়। বাংলাদেশে 95% মুসলমান, ফলে এটা তাদেরই রাষ্ট্র হইতে হবে, ওই হিন্দুত্ববাদীর মতন এখান থেকে হিন্দুদের তাই দিতে হবে, এটা বলবেন না আপনি? এটা তো বলতেছেন। যখন আপনি বলেন এই দেশে 95% মুসলমান, এটার অর্থ কি? এটা তো ফ্যাসিজমের ভাষা। হয়ে তো কি হয়েছে তাতে? তার মধ্যে অন্য কেউ থাকবে না, অন্য কোনো ধর্ম থাকবে না, সকলে থাকবে। এই জন্য রাজনৈতিক পরিভাষাটা হচ্ছে রাজনৈতিক জনগোষ্ঠী। দয়া করে এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ, আমাদেরকে মনে রাখতে হবে। এখন ধরুন এই যে ঢুকে গেল গণ অভ্যুত্থানটা, আমরা তরুণরা ঢুকে ফেলো কিসের মধ্যে? এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের মধ্যে। আমরা শপথ করলাম ওটার মধ্যে। এখন আপনাকে এই সরকারের কোনো এই যে বৈধতা, আমি তো প্রথম থেকে বলেছি তাদের বৈধতা নাই, বৈধতা তাদেরকে এখন কোথা থেকে প্রমাণ করতে হবে? সংবিধানের ভিতর থেকে প্রমাণ করতে হবে। খেয়াল করেন কি সমস্যা কি করছে। এখন সংবিধানের ভিতরে কেমনি করবেন? নাই তো, ওটা নাই। তা আপনি কি করে করবেন? আপনি কি গায়ে জোরে করবেন? আমরা বসে আছি, দেখি দেখান কেমনি করবেন। আমরা বসে আছি, আমি যত এই পর্যন্ত যত আপনার যারা আমাদের স্বনামধন্য যারা উকিলরা আছেন, স্বনামধন্য যারা বিচারকরা আছেন, তাদেরকে বিনয়ের সঙ্গে বলছে দেখান। তো তারা কি দেখালো? এই পর্যন্ত একটা মাত্র জিনিস তারা দেখালো আমাদেরকে, কুমিরছানা মতন, যে 106 নামে আমাদের অনুচ্ছেদ একটা আছে সংবিধানের মধ্যে। 106 অনুচ্ছেদ অনুসারে তারা কি করবে? তারা প্রেসিডেন্টের একটা মতামত চাইবেন হাইকোর্টের কাছে, আদালতের কাছে। কথা খেয়াল করেন, এটা কিন্তু আদালতের মতামত। এই আদালত কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে আদালত নিজেও কিন্তু অবৈধ। জনগণ এসে গেছে, বাড়ির যারা মালিক তারা হাজির হয়ে গেছে, আর সব কিন্তু অবৈধ দখলদার। এরা তো অলরেডি বাড়ি যাবার কথা, এটা কি থাকার কথা? আপনার বাড়ি নিয়ে গেছিল মনে, এখন আপনি দখল করছেন। আপনি কি ওদের কাছ থেকে শুনবেন ওরা কি আইন করবে, ওরা কোনটা বৈধ কোনটা অবৈধ ওরা ঠিক করে দেবে? এটা কি হয় কোথাও করেন? এটা আমরা কাণ্ডকান্দারে বুঝি। তাহলে আপনি এটা দ্বারা সংবিধানের ভিতর থেকে এটা পারবেন না। এখন এই ধরনের আইনি সমস্যা কখন সমাধান হয়? যখন সমস্যাটা শুধুমাত্র সাংবিধানিক, যখন কোনো রাষ্ট্রের কোনো সাংবিধানিক বিপর্যয় তৈরি হয়, কোনো সাংবিধানিক সংকট তৈরি হয়, তখন কি হয়? তখন এই ধরনের সাংবিধানিকভাবে আইনিভাবে তার সমস্যাটা হয়। কিন্তু যেখানে গণ অভ্যুত্থান হয়, তাকে কখনো অতীতের পুরানো যেটা সে ফেলে দিবার কথা, যেটা রাখবার কথা না, তার অধীনে ঢোকানোটা এটা কখনো ঠিক না। এটা একটা বড় ধরনের সংকট তৈরি করে, এবং আমি প্রথম থেকে বলে আসছি এটা খুব বড় ধরনের সংকট আগামী দিনে তৈরি করবে। এবং এটা আমি বারবার বলেছি, এটা বলাটা এটা আমার বুদ্ধিবৃত্তিক দায়। তারা কি কি তর্ক দেবেন আমি জানি, তারা কেমন ডক্ট্রিন অফ নেসেসিটি, আমি উকিলদের ভাষায় জানি, মুখস্থ ভাষায় এগুলো। ডক্ট্রিন অফ নেসেসিটি যখন আইনি সংকট হয় তখন খাটে, কিন্তু বাংলাদেশের সংকটটা রাজনৈতিক, এটা আইনি নয়।
ফলে যদি উকিলরা বলে থাকেন এটা আইনি সংকট, তারা ভুল বলছেন, এটা আইনি সংকট না। গণ অভ্যুত্থান ঘটেছে এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ পুরনো ব্যবস্থাকে ফেলে দিয়েছে, এখন তার নতুন করে গঠনতন্ত্র প্রণয়ন করবার কথা। এখন যেহেতু সে প্রবর্তিত হয় নাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হয়েছে একদম ফোকাস ওয়েতে, একেবারে পরিষ্কারভাবে এই গঠনতন্ত্র প্রণয়নের কাজে নিবদ্ধ করা। ঠিক।